ব্রিটেনে একটা কঠিন পরিস্থিতি যাচ্ছে, মানে আজকালকের কথা যদি বলি তো ভুল হবে। গত 10 বছরে 6বার প্রধানমন্ত্রী বদলে গেল ব্রিটেনে। মানে ব্রিটেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথাও একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, নাকি লেবার পার্টি নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আরো বাড়ছে। তো কিয়ার স্টারমার ইস্তফা দিয়েছে। এবার কিয়ার স্টারমারের জায়গায় কে যিনি আসবেন, তিনি এটা ভেবেই আসবেন যে যদি 10 বছরে 6বার প্রাইম মিনিস্টার বদলে যায় তো তারও যে মেয়াদ বেশি দিন থাকবে তা নয়, যদি অন্তত এইরকম রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকে ব্রিটেনে। তো কে আসবেন, অনেকগুলো নাম শোনা যাচ্ছে, তার মধ্যে থেকে একটা নাম অবশ্যই আলোচনা করা উচিত, কারণ আলোচনার যোগ্য একটা নাম 56 বছর বয়সের অ্যান্ডি বার্নহাম। এই অ্যান্ডি বার্নহামকে বলা হয় কিং অফ দ্য নর্থ। কেন বলা হয় সে প্রসঙ্গে পরে আসা যাবে। এবার প্রথমে যেটা জরুরি তা হলো যে কেন কিয়ার স্টারমারের জায়গায় অ্যান্ডি বার্নহামের নাম উঠে আসছে। তার কারণ এই মুহূর্তে যদি ব্রিটেনের রাজনীতি দেখতে হয় তাহলে দেখতে হবে যে রিফর্ম ইউকে অতি ডানপন্থী একটা দল, এই রিফর্ম ইউকে ভীষণভাবে জনপ্রিয়তা পাচ্ছে। এই জনপ্রিয়তা এমন একটা জায়গায় চলে গেছে যা লেবার পার্টির মাথা ব্যথার কারণ। সেক্ষেত্রে লেবার পার্টিকে একটা জনপ্রিয় মুখ বেছে নিতে হবে, যে মুখ প্রমাণিতভাবে পপুলারিস্ট একটা মুখ, মানুষ যাকে পছন্দ করেন, যার দর্শনকে পছন্দ করেন, যার কথাবার্তার ধরনে মিসমারাইজ হয়ে যান, এইরকম একটা মুখ দরকার। তো সেই মুখ যদি দেখতে হয় সম্ভাব্য দৌড়ে সবচেয়ে এগিয়ে, সেই মুখটার নাম হলো অ্যান্ডি বার্নহাম। কেন অ্যান্ডি বার্নহাম? তার কারণ এই খুব সম্প্রতি একটা উপনির্বাচন হয় মেকারফিল্ডে। এই মেকারফিল্ডের হাই ভোল্টেজ উপনির্বাচনে রিফর্ম ইউকে, মানে যাদের এত জনপ্রিয়তা, সেই রিফর্ম ইউকেকে একেবারে গোহারা হারিয়ে দিয়েছে লেবার পার্টি। কিভাবে না, এই বার্নহামের দৌলতে। তো তারপর থেকেই কেন যেন মনে হচ্ছে পার্টির অন্য মেম্বাররা তারা মনে করছেন যে যদি নিজেদের মধ্যে ভোট দিয়েই কাউকে প্রাইম মিনিস্টার করতে হয় বা কাউকে কিয়ার স্টারমারের জায়গায় বসাতে হয়, তাহলে সেই নামটা হওয়া উচিত অ্যান্ডি বার্নহাম। কারণ জনপ্রিয়তায় যদি এক মুহূর্তে রিফর্ম পার্টি 1 নম্বরে থাকে, রিফর্ম পার্টি, তো 2 নম্বরে লেবার পার্টি। কিন্তু এই লেবার পার্টিতেও 1 নম্বরে যদি কোনো নাম থাকে সেই নাম অবশ্যই বার্নহাম। আচ্ছা, এই যে বার্নহাম, এই বার্নহামের জনপ্রিয়তার আরো একটা বড় কারণ, ওই যে প্রথমেই বলেছিলাম আপনাদের যে বার্নহামকে বলা হয় কিং অফ দ্য নর্থ। কেন কিং অফ দ্য নর্থ বলা হয়? কারণ এতদিন পর্যন্ত সাধারণত লন্ডনের শাসন ক্ষমতা বা ব্রিটেনের শাসন ক্ষমতা থাকে সেই মানুষের হাতে যিনি লন্ডনে বড় হয়েছেন, লন্ডনে পড়াশোনা করেছেন, লন্ডনে রাজনীতি করেছেন, হ্যাঁ একেবারে শহর কেন্দ্রিক, লন্ডন কেন্দ্রিক। প্রান্তিক পাড়ের কোনো মানুষের হাতে কিন্তু ক্ষমতা যায় না। মানে এতদিন ধরে যা সিস্টেম চলে আসছে সেই সিস্টেমে প্রান্তিক পাড়ের কোনো মানুষ এসে প্রধানমন্ত্রী হয়েছেন এরকম একেবারে বিরল ঘটনা। কিন্তু তার বাইরে থেকে কেউ এসে জনপ্রিয় নেতা হচ্ছেন, সেটাও তো একটা বলার মতো ব্যাপার। তিনি প্রাইম মিনিস্টার নাই হতে পারেন, অ্যান্ডি বার্নহাম প্রাইম মিনিস্টার হননি, কিন্তু তারপরেও তিনি একজন নেতা, জননেতা, একজন পপুলার নেতা যাকে লোকে পছন্দ করছেন। তো যেহেতু তিনি প্রান্তিক পাড় থেকে এসেছেন, উত্তর ইংল্যান্ড থেকে এসেছেন, সেই জন্য তাকে বলা হয় কিং অফ দ্য নর্থ। কিভাবে কিং অফ দ্য নর্থ অ্যান্ডি বার্নহামের উত্থান? খুব সামান্য একটা পরিবার, সেরকম বলার মতো কেউ নন। মানে তার পরিবারের লোকজন যদি বলা যায় সেরকম কেউ নন, বরং বলা যেতে পারে যে তিনি প্রথম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন। তার পরিবারে তিনি প্রথম বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন, তার আগে কেউ ইউনিভার্সিটির গণ্ডি পেরোনি। সেরকম একটা মানুষ, যে মানুষ ব্রিটেনের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে লন্ডনে, তাদেরকে টক্কর দিয়ে হয়তো এবার প্রধানমন্ত্রী হচ্ছে। বাবা টেলিফোন ডিপার্টমেন্টের একজন টেলিফোন ইঞ্জিনিয়ার, মা একজন রিসেপশনিস্ট, মেডিকেল রিসেপশনিস্ট। সেই সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছেন বলে তিনি রাজনীতিটা একদম শিকড় থেকে করতে পারছেন। লন্ডনে হাই রাইজ বিল্ডিংয়ে বসে বা মারাত্মক একটা বড় বংশ পরিচয় নিয়ে তিনি রাজনীতি করতে আসেন। সেই জন্য তিনি যে কথাগুলো বলছেন সেগুলো আম আদমির মনের কথা, মানে এলিট ক্লাসের কথা নয়, কিন্তু এলিট ক্লাসকেও ভাবাচ্ছে। যে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো প্রলেতারিয়াতদের কথা, আম আদমির কথা, কারণ তিনি তো উঠেইছেন আম আদমি হয়ে।
আম আদমি হয়ে তিনি বড় হয়েছেন। তিনি বড় হয়েছেন ম্যানচেস্টার আর লিভারপুলের মাঝে একটা ক্যালশেপ বলে একটা জায়গা রয়েছে, একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামে তিনি বড় হয়েছেন। এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন। এই পর্যন্ত তার নিজের কেরিয়ার। এবার যদি বলি রাজনীতির কথা, তো রাজনীতিতে তার প্রথম পদক্ষেপ হল লেইয়ের পার্লামেন্টেরিয়ান হয়েছিলেন, সাংসদ হয়েছিলেন, এবং সেখান থেকে তার জনপ্রিয়তা এমন জায়গায় চলে যায় যে তিনি মেয়র হন। এবং যখন তিনি গর্ডন ব্রাউন্সের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে, সেখান থেকে গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথরিটির মেয়র হন। মেয়র হওয়ার পর তিনি যে কাজগুলো করলেন, সেই কাজের জন্য পরপর 3টে টার্ম তিনি মেয়র হিসেবে থেকে গেলেন। কিভাবে? এর মধ্যে খুব উল্লেখযোগ্য দুটো জায়গা বলতে হবে। ওই যে বলছিলাম তিনি ভীষণ পপুলারিস্টিক। প্রথমত তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে ম্যানচেস্টারের যে বাস নেটওয়ার্ক, পুরো শহর জুড়ে যে বাস চলে, সেই বাস ছিল বেসরকারি সংস্থাগুলোর হাতে, সেখান থেকে তুলে নিলেন। এই পুরো বাস নেটওয়ার্ক কন্ট্রোল করবে সরকার। আর কেনা জানে যদি সরকার কন্ট্রোল করে তাহলে প্রথমত বাস ফেয়ার কমবে, বাসের ভাড়া কমবে। দ্বিতীয়ত সুযোগ সুবিধা পাবেন, নাগরিক সুযোগ সুবিধা আরো বেশি পাবেন, কারণ সরকারি হয়ে যাচ্ছে, পুরো নেটওয়ার্কটা সরকারের হাতে, সরকারের কন্ট্রোলে। যখন ইচ্ছে রুট চেঞ্জ, যখন ইচ্ছে ভাড়া বাড়ানো, এসব কিছুই করতে পারবে না। তো এই বাস নেটওয়ার্ককে বেসরকারি হাত থেকে মুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে আনলেন। আর একটা কয়েনেজ তৈরি করলেন, সেটা হলো আ বেড এভরি নাইট। প্রত্যেকটা মানুষ যাতে রাতে ঘুমোতে পারে, শোয়ার জায়গা পায়। ভীষণভাবে পপুলার করে তুললো তাকে, তার এই দুটো কনসেপ্ট তাকে মানুষের আরো কাছে নিয়ে এলো। এই যে বেড ফর নাইট, এর জন্য তিনি যা মাইনে পেতেন, মেয়র হিসেবে যা যা মাইনে পেতেন, তার প্রায় 15% করে এই প্রজেক্টের পিছনে তিনি দিয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবে এগুলো তিনি পেরেছেন, বা মানুষ এগুলো যে চাইছে সেটা তিনি বুঝতে পেরেছেন। তার কারণ ওই যে তিনি একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছেন। লন্ডনে তিনি বড় হননি, লন্ডনে পড়াশোনা করেননি, লন্ডনের অভিজাত পরিবারের সঙ্গে তিনি মেশেননি। তিনি দেখেছেন রাতে ফুটপাতে থাকা কতটা কঠিন। তিনি দেখেছেন সামান্য বাস ভাড়াটাও কতটা ম্যাটার করে যায় কোনো কোনো পরিবারের কাছে। তো সেই জন্য সেগুলো নিয়ে কাজ করেছেন, আর তাতে মানুষের কাছে জনপ্রিয়তা আরও বেড়েছে। এরপরে তার জনপ্রিয়তা রাজনৈতিক দিক থেকেও ভীষণভাবে বেড়ে যায় যখন তিনি একের পর এক আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে কথা বলতে শুরু করলেন। প্রথমত তিনি সওয়াল তুললেন ব্রেক্সিট নিয়ে। যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন যখন বেরিয়ে যাচ্ছে, সেই সময় তার নিজেরই দল সে সময় চুপ, তা নিয়ে তিনি সমালোচনা করতে ছাড়েননি। এরপর তিনি কি করলেন? তিনি একের পর এক প্রসঙ্গ তুলতে থাকলেন। যখন ইরাকে হামলা নিয়ে তিনি স্পষ্ট জানালেন যে পার্টির কি মত, ব্রিটেনের কি মত, তার চেয়েও আগে গুরুত্ব পায় তার নিজের মত। তিনি এই হামলার সরাসরি নিন্দা করছেন, বরং তিনি বলছেন যে এই যে ন্যাটো থেকে যদি বেরিয়ে আসে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম, তাহলে তা হবে ভয়ঙ্কর ভুল। ন্যাটো থাকা উচিত, ন্যাটোয় কারো একাধিপত্য থাকবে এরকম নয়। এবং একটা দেশের ন্যাটোয় থাকা মানে হচ্ছে ব্রেক্সিট থেকে বেরিয়ে গিয়েছে ইউনাইটেড কিংডম, কিন্তু ন্যাটোতে যেন থাকে। তিনি একটা সময় বলেছিলেন যে যদি ন্যাটো থেকে বেরিয়ে আসে সরকার, তাহলে সে সময় তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন, এত বড় কথা বলেছিলেন। গাজার ক্ষেত্রে তিনি ইসরায়েলের বিপক্ষে, বিবি নেতানিয়াহুর অবস্থানের বিপক্ষে দাঁড়িয়েছেন। কারণ তিনি বলছেন যে অনুপ্রবেশ সমস্যা হতে পারে সমস্যা, সন্ত্রাস, কিন্তু তা দমন করতে গিয়ে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। রাজনৈতিকভাবে কতটা পরিপক্ক এইসব মন্তব্য সে নিয়ে তর্ক হতে পারে, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তার এই মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলেও তার একটা অবস্থান তৈরি করে দিয়েছে, যা তার পলিটিক্যাল কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষ বুঝছেন যে এই মানুষটা যাকে বলা হয় যে কিং অফ দ্য নর্থ, তিনি কিংয়ের মতো মানুষের ভালো চান, মানুষের কথা বলছেন। তিনি যুদ্ধ চান না, তিনি আগ্রাসন চান না। আবার অনেকে তো বলেন যে তিনি নাকি সফট কমিউনিস্ট, আড়ালে থাকা কমিউনিস্ট। কিন্তু সত্যি এটাই যে মানুষ ভালোবাসছেন তাকে। মানুষ ভালোবাসছেন তখন তার পক্ষে রাস্তারও খুলে যাচ্ছে।
এবং যখন দেখছে লেবার পার্টি যে ওই ডানপন্থী রিফর্ম ইউকে একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এবং কোনো মতেই তাকে পেঁচে ফেলা যাচ্ছে না, এরকম সময় স্টারমার ইস্তফা দিয়ে দিয়েছেন, তাহলে এবার প্রজেকশনে কে থাকতে পারেন? সেই মানুষটা যিনি রাজার মতো প্রজাদের ভালোর কথা ভাবেন, অর্থাৎ কিং অফ দ্য নর্থ অ্যান্ডি বার্নহাম। তো এখনো পর্যন্ত দৌড়ে অ্যান্ডি বার্নহাম এগিয়ে, অর্থাৎ গ্রেট ব্রিটেনের ভাবি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হতে চলেছেন অ্যান্ডি বার্নহাম।